প্রিয় দর্শক, স্বাগতম চ্যানেল আয়ের পর্দায় তারকা কথনের আয়োজনে। দর্শক, আমরা তারকা কথনে গল্প করি, আড্ডা দিই, বিভিন্ন উদযাপন করি অনেক কিছু কৃতিত্ব, সাফল্য, এবং মাঝে মাঝে আমরা সেই কৃতিত্ব বা সাফল্যের সাথে আনন্দের সাথে এক অদ্ভুত শূন্যতা নিয়েই তারকা কথনের স্টুডিওতে বসি। আজকে তেমন একটি দিন। আজ 3 জুলাই জিনাত রেহানার জন্মদিন, এবং এই জন্মদিনের প্রাক্কালে এসে গতকাল আমরা হারিয়েছি তাকে। তাই আজকে জন্মদিনের উদযাপনের সাথে এক বিষাদময় কাব্যে ছেয়ে গেছে আমাদের হৃদয়। জিনাত রেহানা এমন একজন শিল্পী ছিলেন যিনি তার কণ্ঠ দিয়ে আমাদের সুরের ভুবনকে সমৃদ্ধ করেছেন এবং ভালোবাসা দিয়ে ছুঁয়েছেন আমাদের হৃদয়। আজ আমরা তার প্রতি শ্রদ্ধা জানাবো, তারকা কথনের আজকের আয়োজন নিবেদন করব তার উদ্দেশ্যে, এবং স্মৃতিচারণ করব, তার কাজ নিয়ে কথা বলবো। এবং সেই উদ্দেশ্যে আমাদের সাথে আছেন দুজন অতিথি যারা জিনাত রেহানার কাছের মানুষ, যারা তাকে জানেন। অতিথিদের সাথে পরিচয় করাবো। আমাদের সাথে আছেন কামরুন্নেসা হাসান, সাবেক উপমহাপরিচালক, বাংলাদেশ টেলিভিশন, এবং আমাদের সাথে আছেন আরও একজন শ্রদ্ধেয় শিল্পী যাকে আমরা ভালোবাসি, আমাদের প্রিয় শিল্পী খুরশিদ আলম। স্বাগতম আপনাদের। এবং কেমন আছেন আসলে জিজ্ঞেস করব না, কারণ আজকে যেই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো, আমাদের যখন একজন শিল্পীকে আমরা হারিয়ে ফেলি সাধারণত আমাদের মন খারাপ থাকে। এবং কথা কিভাবে শুরু করব, প্রথমে একটু খুরশিদ আলমকে দিয়ে শুরু করি যে জিনাত রেহানার সাথে স্মৃতি মনে পড়ে কেমন, আর হচ্ছে আজকের এই দিনে, জন্মদিনের দিনে তাকে স্মরণ করে কি বলবেন? ওনার জিনাত গতকালকে মারা গেছেন, তো আজকে বলি যে ওনার জন্মদিন। ওনার মার নাম হলো জেবুন্নেসা জামাল। জিনাত রেহানার মার নাম জেবুন্নেসা জামাল। তো উনি কিন্তু নামকরা গীতিকার ছিলেন বাংলাদেশ বেতারের টেলিভিশনে এবং ছায়াছবি। তো আজকে যদি কারো জন্মদিন হতো আমি একটা গান গাইতাম, যেটা গীতিকার ছিলেন জেবুন্নেসা জামাল, জন্মদিনে বলতে এলাম শুভ তোমার জয়ন্তী। কিন্তু আজকে যে এই জিনাত রেহানার মৃত্যু, মারা যাওয়ার পরে যাই যে আলোচনায় আসতে হবে, এটা আমার কল্পনাতীত ছিল। এটা কোনোদিন কল্পনাই করিনি যে আমাকে আসতে হবে। বলবো যে আমার সঙ্গে পরিচয় হয় বাংলাদেশ বেতারে। ওনার বাড়ি বগুড়াতে, আমার বাড়িও বগুড়াতে। ওনার বাবার নাম সৈয়দ জামাল উদ্দিন শেখ, মার নাম জেবুন্নেসা জামাল, নাম করা একজন গীতিকার। খালার নাম আঞ্জুমানার বেগম। আর জিনাত রেহানা যেটি গিয়েছিল যে তার একটি গান, এটি খুব সম্ভবত 1968 কিংবা 67-এ হয়েছিল। এটা গীতিকার ছিলেন ওনার মা জেবুন্নেসা জামাল, এবং সুরকার করিম শাহাবুদ্দিন বলে একজন নন বেঙ্গলি লোক আর কি। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে তোমার কপালে ছোঁয়াবো গো, ভাবি মনে মনে। না, এই গানটি প্রথম বেতার থেকে প্রচারিত করা হয়েছিল। এখানে একটু কথা আছে, আমি ইন্টারফেয়ার করি। এখানে কথাটা হচ্ছে, এই যে গানটা রেডিওতে তখন প্রতি মাসে একটা অনুষ্ঠান হতো, এই মাসের গান। এই মাসের গান রোববার, তখন ছুটির দিন ছিল। রোববার দিন একটি গান 4 সপ্তাহে 4 জন শিল্পী গাইবে। গীতিকার সুরকার একই, কিন্তু শিল্পী 4 জন। যেমন এই গানটা জিনাত রেহানাও গেয়েছেন আপা, আবার শাহনাজ রহমতুল্লাহও গেয়েছেন। এই জন্য এই গানটা কিন্তু 4 জন শিল্পীর কণ্ঠে আছে আর কি, অনেকে কনফিউশন হয়ে যায়। আর একটা বলি আপা, এটা কিন্তু আবার টেলিভিশনে প্রচার দুইজনে, জিনাত রেহানা এবং সৈয়দ আব্দুল হাদী সাহেব, এটা ডুয়েট গেয়েছিলেন। সুরকার ছিলেন আপনার করিম শাহাবুদ্দিন। এবং জিনাত রেহানাকে শিল্পী হিসাবে আমাদের সঙ্গে তখন টেলিভিশনে সুর বিতান অনুষ্ঠান হতো। 2 জন ফিমেল আর্টিস্ট, একজন মেল আর্টিস্ট, কিংবা 2 জন মেল আর্টিস্ট, একজন ফিমেল আর্টিস্ট, এরকমভাবে হতো, প্রত্যেক সপ্তাহে হতো। তখন যে জিনিসটা ছিল, বাংলাদেশের যত গুণী শিল্পী, গুণী সুরকার যারা ছিলেন তারা সুর করতেন। তো আমরা যেতাম সেইখানে। আমার যেটা সবচেয়ে অবাক লাগে যে তখন যারা যন্ত্র বাজান তাদেরও কিন্তু একটা রাইট ছিল যে আমি ভুল গাচ্ছি না ঠিক গাচ্ছি, এটা শুধরে দেওয়ার জন্য। এখন আমাদের সেরকম কোনো গার্জিয়ান নেই। আর জিনাত রেহানা সত্যি কথা বলতে কি, যেরকম পড়ালেখায় মেধাবী ছিলেন, সাংসারিক জীবনে আমি বলবো যে যেমন তার হাজব্যান্ডের প্রতি দায়িত্ব পালন করতেন, ছেলে মেয়েদের প্রতি সেরকম দায়িত্ব পালন করতেন। সব কিছু করার পরে উনি গান করতেন। গানটা উনি শখ হিসাবেই নিয়েছিলেন। পরে সেটা উনি কিন্তু মঞ্চে কোনোদিন, মানে যে এখনকার শিল্পীরা যেরকম বাইরে মঞ্চে গান গায় কিংবা বিদেশে গান গায়, এরকম করেননি কোনো। বেতার টেলিভিশন নিয়ে উনি সন্তুষ্ট ছিলেন, এবং যতগুলি গান গেয়েছে
প্রত্যেকটা গানই মানে জনগণ। এবং উনি উন্নয়ন কর্মী হিসেবেও কাজ করেছেন। আর সাগরের তীর থেকে যে গানটি, একদম প্রথম গানটি কিন্তু দর্শকদের মনে ভীষণ সাড়া ফেলেছিল। আর তখন যেটা ছিল যে শিল্পীদেরকে বেতারের সরাসরি অনুষ্ঠান, লাইভ যেটা বলে আর কি, সেই অনুষ্ঠান করতে হতো। সময় সম্পর্কে সাংঘাতিক সচেতনতা প্রত্যেকেরই ছিল। জিনাত রানা বলবো যে উনি যে ফ্যামিলি থেকে আসছেন, একটা সংস্কৃতি পরিবারের, ওনার খালা বাংলাদেশের অত্যন্ত গুণী শিল্পী ছিলেন, চলচ্চিত্রে গান করেছেন, বেতারে গান করেছেন, টেলিভিশনে গান করেছেন, মা গীতিকার ছিলেন। তারপরে আপনার বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন অবস্থায় উনি গানে আস্তে আস্তে করেন, কিন্তু চলচ্চিত্রে উনি কোনোদিন গান করেন না। আমরা একটু কামরুন্নেসা হাসানের কাছেও শুনবো, স্মৃতিচারণটা আসলে আজকের এই দিনে বসে কিভাবে করতে চান? আসলে আজকে যখন এখানে আসছিলাম, কালকে যখন আমাকে জানানো হলো গত বছর মোস্তফা কামাল সৈয়দ স্মরণে একটা অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানে ক্ষমা হারুন, জিনাত রেহান এবং আমি কথা বলেছিলাম। আজকে সেই জিনাত আপাকে নিয়ে কথা বলতে হচ্ছে, খুবই ভারাক্রান্ত মন। আমার অনেক শ্রদ্ধেয় আপা, খুব স্নেহ করতেন আমাকে, আমার কিছু সিনিয়র ছিলেন উনি। আপাকে আমি রেডিওর থেকে জানি, আমি অ্যানাউন্সমেন্ট করতাম, আপা গান গাইতে আসতেন, মা আসতেন, খালাম্মাও আসতেন সাথে, জীবনেসা জামাল। তখন জীবনেসা জামাল প্রথম আসলে গান লিখেন নেই ওইভাবে। তখন রেডিওতে একজন প্রথম শ্রেণীর শিল্পী দিনে 3টা করে প্রোগ্রাম করতে হতো ওনাদের, একই চেক পেতেন। সকাল 7:30 একটা লাইভ করতাম, সব লাইভ হতো 7:30, সন্ধ্যা 7:30 এবং রাত 9:30। শিল্পী 3 বেলা মানে একজন শিল্পী গান করতে। এখন এত গান, 2টা করে গান লাগে, দিনে 6টা গান লাগতেছে। এত গান কোথায় পাবেন ওনারা, সুর করা, লেখা? তো এই গীতিকারদের বলে তো আপার খুব মন খারাপ হলো খালার, যে কার কাছে যাব, দূর আমি একটু চেষ্টা করি। এই হলো আপার মানে খালাম্মার গান লেখা শুরুটা হয় আর কি, মানে মেয়ের জন্যই যে থাক আর মানুষের কাছে আমরা আর চাইবো না, আমি চেষ্টা করি। তারপরে যে খালাম্মা অসংখ্য ভালো গান লিখেছেন। জিনাত আপা আসতেন গান গাইতে, একটু আগে বলছিলেন সুরবিতানের কথা, আমি সেটা প্রডিউসার ছিলাম, অনেক দিন ওই অনুষ্ঠানে কাজ করেছি। আপা আসতেন। তো এটা তো আমাদের আগে অডিও হয়ে যেত, টেলিভিশন আগে স্টুডিওতে রাত্রিবেলা অডিও হতো, পরের দিন সকালে ভিটিআর হতো, এবং কোনো দিন দেরি করেন নাই উনি। অনেক শিল্পী আছে এত বিরক্ত করতো আমাদের, হয়তো বলছে এই 10টা এসে মেকআপ নেবেন, দেখো আসলো 12টার সময়। এই যে সময়টা, কিন্তু আপাকে কখনোই দেখি নাই এসেই বলতো যে মেনকা আমি মেকআপে রেডি, তুমি শুরু করতে পারো। মানে এই যে শিল্পীদের এই জিনিসটা, মানে সময়ের প্রতি, কারণ আমাদের তো শিফট করা থাকে, তাই না, যে আমাকে এই শিফটের মধ্যে শেষ করতে হবে। আর একজন শিল্পী যদি 12টায় আসেন, প্রডিউসার অটোমেটিক খুব টেনশনে পড়ে যায়, এখন আসছে না, ক্যামেরাম্যান আমার উপরে সব ইঞ্জিনিয়াররা সব বসা, কিন্তু সবার একটা টেনশন থাকে। কিন্তু আপা দেখতাম সবসময় একদম ঠিক টাইমে আপা মেকআপ দিয়ে স্টুডিওতে উপস্থিত। অনেক বড় চাকরি করতেন, এনজিওতে ছিলেন, অনেক উপরের লেভেলে কাজ করতেন, কিন্তু সঙ্গীতটাকে ছাড়েন। কারণ এনজিওর চাকরি কিন্তু অনেক কঠিন, সরকারি চাকরির মতো না। সরকারি চাকরি একটু রিল্যাক্স হইতে করতে পারতেন, ফিল্ডে গিয়ে কাজ করা লাগে, ফিল্ডে কাজ করা বা অফিসেও করলেন, সাংঘাতিক পরিশ্রম করতেন আপা আর কি, কিন্তু সঙ্গীতটা ছাড়েননি। আপারে এক বস পরে আমি একটা এনজিওতে কাজ করতাম, উনি ছিলেন, তখন বলতো যে জিনাত আপা অনেক সময় বাচ্চাকে অফিসেও নিয়ে আসতেন, হয়তো বাসায় কারো কাছে রাখতে পারছেন না, খালাম্মা হয়তো কোনো কাজে গেছেন, উনি বাচ্চাকেও সারাদিন অফিসে রেখে উনি কাজ করেছেন। মানে সবচেয়ে বড় কথা কি, যেটাই করেছেন আন্তরিকতার সঙ্গে করেছেন, সঙ্গীতকে ভালোবেসেছেন, সংসার এবং প্রফেশনাল কাজেও খুব দক্ষ ছিলেন। তারপর আমি একটা অনুষ্ঠানে একটা প্রতিযোগিতা, ওনাকে একবার বিচারক করে নিয়ে আসছিলাম, কি যে খুশি হয়েছিলেন না, বলে কি মেনকা আমাদের তো কেউ ডাকে না, আমরা অতীত হয়ে গেছি, মিডিয়া তো আমরা নাই, যা হয় আর কি, নূতনের জন্য তো জায়গা ছেড়ে দিতেই হয়। একসময় ধরেন ওনারা গান করেছেন, মানে প্রতি সপ্তাহেই দেখা গেছে টেলিভিশনে, কিন্তু এখন বেড়ে গেছে না শিল্প, অনেক শিল্পী হয়ে গেছে, যা এনারও জায়গা ছেড়ে দিয়ে পেছনে চলে আসছেন। তখন আপা বলে, দেখো মানুষ তো আমাকে ভুলেই গেছে, তুমি যে আমাকে এখানে বিচারক করে আনলা, আমি খুব কৃতজ্ঞ। আমাকে না আপা, আপনি আপনার কোয়ালিটিতে আসছেন, এখানে আমার কিছু করণীয় নাই।
খুব গুণী মানসম্পন্ন একটা মানুষ ছিলেন আপা। এবং যে কথাটি বলছিলেন যে মুস্তাফা জামান সৈয়দের স্মরণে যখন মুস্তাফা কামাল স্মরণে যখন এখানে বসেই স্মৃতিচারণ করছিলেন, এবং আজকে আবার জন্মদিনের দিন আমরা এখানে জিনাত রেহানাকে নিয়ে কথা বলছি, একটা শোক হৃদয়ের মধ্যে নিয়ে বসে আছে। আসলে সময় কত দ্রুত পাল্টে যায়। এই তো মানে সেদিনের কথা মনে, আর কামাল ভাই তো একজন মানে আপা বলতো যে একটা দেবতুল্য মানুষ ছিলেন আর কি। কিন্তু আপা যে এত অসুস্থ হয়ে পড়লেন, ইভেন কামাল ভাইয়ের উপরে যখন চ্যানেলে একটি বই বার করলো, স্মরণিকা বার করলো, সেখানেও আপা আসলেন, কিন্তু অক্সিজেন সিলিন্ডার নিয়ে। আমার দেখে এত খারাপ লেগেছে, পরে আরও ডেট রেট করলো। তারপর আপার বাসা আমি একদিন গেলাম দেখতে, একলাই থাকেন, ছেলে মেয়ে বিদেশে থাকে, মানে এত কষ্ট যে আমি বললাম যে এত প্রাণবন্ত একটা মানুষ, দেখলেই হাসি। কখনো আপাকে আমি মানে গোমরা মুখ বা একটু মন খারাপ দেখিনি, সব সময় এত হাস্যোজ্জ্বল থাকলেন। হ্যাঁ মেনকা কেমন, মানে তখন বয়সও আমাদের কম ছিল, হয়তো আমরা অল্প কিছুতেই হেসে গড়িয়ে পড়তাম আর কি, এরকম অবস্থা। তো তখন আপা বললেন যে মেনকা দোয়া করো, আমি বেশি দিন বাঁচতে চাই না, তাড়াতাড়ি যেন তোমার কামাল ভাইয়ের কাছে চলে যেতে পারি। এবং ভিটিভির 50 বছর পূর্তিতে আমরা জিনাত রেহানাকে দেখেছি একটি কাজে, সেটি আমরা একটু দর্শকদের সাথে নিয়ে দেখে আসবো। প্রিয় দর্শক, চলুন দেখি। স্বর্ণালী সন্ধ্যায় বিটিভির নিউজ টিম মিলিত হয়েছিল মিডিয়া ব্যক্তিত্ব বিটিভির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা মুস্তাফা কামাল সৈয়দের বাসায়, তার স্ত্রী জিনাত রেহানা, যার বিটিভির সাথে সম্পৃক্ততা আরও আগে থেকেই। সেই সাথে স্মৃতিচারণের এ আড্ডায় যোগ দিলেন এই দম্পতির একমাত্র কন্যা বিটিভির সংবাদ উপস্থাপক রেহনুমা কামাল। একই পরিবারের এই 3 সদস্য বিটিভি নিউজকে জানালেন সুবর্ণ জয়ন্তীতে বিটিভির গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা। আমি মনে করি গৌরবোজ্জ্বল ইতিহাস বিটিভির সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে 1 মার্চ থেকে 25 মার্চ। সেই সময়টা বিটিভির যে ভূমিকা ছিল, সেইটাই বিটিভির সবচেয়ে গৌরবোজ্জ্বল ভূমিকা। বিশেষ অর্জন হলো আজকে বাংলা টেলিভিশনের জন্ম হয়েছিল বলেই আজকে টেলিভিশনের এই প্রসার। এখন বর্তমানে প্রায় 25টার উপরে স্যাটেলাইট চ্যানেল। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে বাংলাদেশ টেলিভিশন থেকেই। আমি এমন একটি পরিবার থেকে এসেছি যে পরিবারে আমার বাবা ছিলেন টেলিভিশনের একজন কর্মকর্তা, মা শিল্পী জিনাত রেহানা গানের সঙ্গে জড়িত, নানি জেবুন্নেসা জামাল যিনি অসংখ্য গান লিখেছেন। আমি পরবর্তীতে এসেছি সংবাদ পাঠে, কিন্তু প্রথমে আমার শুরু কিন্তু ছোটবেলায় শিশু শিল্পীদের অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে। সীমাবদ্ধ পরিসরে কেমন করে সেদিন তৈরি হতো ডিআইটিতে বিখ্যাত সব অনুষ্ঠান, সে কথাই উঠে এলো গুণী এই নির্মাতার কণ্ঠে। আমি প্রথম যখন শুরু করলাম তখন আমাদের এটা লাইভ অনুষ্ঠান হতো, 15 মিনিটের একটা অনুষ্ঠান হতো। 5 মিনিটের মধ্যে একটা লাইভ অনুষ্ঠান করা, সেট তৈরি করতে হবে, তারপরে এটা লাইট করতে হবে, ব্যালেন্স করতে হবে সব কিছু। উনি বললেন এটা করতেই হবে, কারণ এইটা হচ্ছে আপনার বড় চ্যালেঞ্জ। সঙ্গীতের পাশাপাশি সকল বিষয়কে সমান গুরুত্ব দিয়ে বিটিভি শুরু থেকেই বাঙালি সংস্কৃতিকে লালন করেছে, সে কথাও বলতে ভুললেন না আধুনিক গানের এই কণ্ঠশিল্পী। বাংলাদেশ টেলিভিশন এমন একটি প্রতিষ্ঠান যেখানে আমার মতো অজস্র শিল্পী তৈরি হয়েছে। শুধু শিল্পী তৈরি হয়নি, শিল্পীরা বিকশিত হয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখে আসলাম মুস্তাফা কামাল সৈয়দ এবং জিনাত রেহানা, এবং তাদের কন্যাকেও আমরা দেখতে পেলাম। আসলে এই প্রজন্মের অনেকে হয়তো আমরা তাদেরকে খুব কাছ থেকে দেখিনি, এই জন্য এই ডকুমেন্টারিটি দেখে আমরা সেই প্রয়াসকেই একটু অর্থবহ করে তোলার চেষ্টা করেছি। আবারও যদি একটু ফিরে আসি খুরশিদ আলমের কাছে, একটু শুনবো যে আপনি তো আসলে আপনিও যেহেতু গানের মানুষ, এই যে সহযাত্রী হিসেবে, শিল্পী হিসেবে আসলে জিনাত রেহানার ব্যাপারে আপনি কি বলবেন? তিনি শিল্পী হিসেবে বা তার গানগুলো কেমন ছিল আপনার কাছে? উনি সত্যি কথা বলতে কি যে শেখার আগ্রহ সাংঘাতিক ছিল, সাংঘাতিক সিনসিয়ারিটি ছিল, অনেস্টি ছিল, এবং হয়তো সুরকার বললো যে ঠিক আছে এইভাবে ঠিক আছে, তারপর উনি নিজের থেকেই বলতেন যে আমার জন্য আরেকবার যদি একটু কাইন্ডলি রিহার্সেল করেন। এই যে নিজের থেকে শেখার, এটা কিন্তু আমি এখন এটা খুব কম দেখা যায়। যেরকম ওনার খালারও একটা দেখেছিলাম যে আঞ্জুমান আপা, ওনার খালা হন, উনি সিনেমার রেকর্ডিং করতেছে, রেকর্ডিং করার পরে সুরকার বলছে ওকে, যিনি রেকর্ডিং করতেছেন উনি বলতেছেন ওকে, আঞ্জুমান আপা বলতেছে ভাই আমার জন্য একটা টেক দেন। এই যে আমার জন্য একটা টেক, মানে আরও ভালো গাইতে পারে কিনা।
জিনাত রেহানা আপার এই যে সাংঘাতিক একটা গুণ ছিল যে রেকর্ডিং হওয়ার পরে উনি বলতেন হয়তো আমার এই জায়গাটাও হয়নি, একটু দয়া করে যদি নেন, এই নেওয়ার জন্য সবাইকে অনুরোধ করতেন। এই যে এটা চেষ্টা করার, এটা কিন্তু ভালোর জন্য করতেন, গান ভালো হওয়ার জন্য। আর ওনার কিছু কিছু গান আছে যেরকম ওই কপালে, ওই চোখেতে কাজল আর পরবো না, ওই কপালে টিপ আর পরবো না, একটা গান আছে, ওই চোখেতে কাজল আর আঁকবো না, ওই কপালে টিকলি আর পরবো, এরকম একটা গান আছে। ওনার প্রত্যেকটি গানের মানে অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছিল কমার্শিয়াল। বেতার থেকে তো আমি তো ব্যক্তিগতভাবে আমরা চ্যানেলে আর্কাইভ থেকে একটি গান দেখে আসবো দর্শকদেরকে সাথে নিয়ে। প্রিয় দর্শক, চলুন দেখি। বরকত সালামের শুনিতে রক্তিম বাংলা রাজপথ, সে শুনিত যাবে না তো বিফলে, দুর্জয় বাঙালির শপথ। বরকত সালামের শুনিতে রক্তিম বাংলা রাজপথ, সে শুনিত যাবে না তো বিফলে, দুর্জয় বাঙালির শপথ। বরকত সালামের শুনিতে। আমরা দেখলাম, আপনার নিশ্চয়ই মনে পড়ছে, এটা দেখে কিছু কি মনে পড়ছে, স্মৃতিচারণ হচ্ছে? একটা ঘটনা না বলে না, যে তখন আমরা কেমন ছিলাম, কিংবা কামাল ভাই তখন টেলিভিশনের জিএম ছিলেন, তো তখন রাত্রে রেকর্ডিং শেষ হওয়ার পরে তখন উনি থাকতেন ধানমন্ডিতে। ধানমন্ডি যাবেন, আমাকে বলতেছে ভাই আমাকে একটু রিক্সা করে পৌঁছাতে। আমি একদম রাত্রে 11টার সময় রিস্ক নিই নি, তখন কামাল ভাইকে বললাম কামাল ভাই আমার জন্য একটা গাড়ি দেওয়া যাবে? তো বললো আপনি তো কোনোদিন গাড়ি চান না। আমি বলছি যে মানুষ কত সৎ থাকতে পারে, কামাল ভাইয়ের কথা বলতেছে। যখন গাড়ি চাইলাম তখন বললো আপনি তো কোনোদিন গাড়ি চান না, গাড়ি কেন চাইলেন? তা আমি বললাম যে একজন মহিলা শিল্পীকে তার বাসায় পৌঁছে দিতে পারবো, শিল্পীর নাম কি? তো তখন জিনাত আপার কথা, জিনাত রেহানার কথা বললাম, তখন বললো যে আপনি চান নাই তো সেজন্য আপনাকে গাড়ি দিলাম, ঠিক আছে, নেক্সট টাইম যখন উনি এখানে আসবে, এখানে যেন কর্মকর্তার ওয়াইফ হিসেবে না আসে, একদম সাধারণ শিল্পীর মতো। এই যে কামাল ভাইয়ের যে জিনিসটা, এটা কিন্তু আমরণ এটা ছিল কামাল ভাইয়ের ভিতরে। উনি যখন পিটিভির থেকে করে যখন এনটিভিতে গেছিলেন, সেখানে এনটিভির যিনি চেয়ারম্যান ছিলেন উনি চাচ্ছিলেন একটা মোবাইল দিতে, ঠিক আছে, তো উনি সেটা নেন। তারপর গাড়ি ড্রপ, সারাক্ষণের জন্য গাড়ি রাখার জন্য ওটা কামাল ভাই নেন, পিক আপ ড্রপ, এটা ছিল কামাল ভাইয়ের, এইটাই ছিল। এবং তাদের আমি দেখেছি যে কামাল ভাইয়ের ছেলে এবং মেয়ে, তাদের সঙ্গে যে কামাল ভাই, জিনাত রেহানা, তাদের যে এত ঘনিষ্ঠতা, এত বন্ধুত্ব, এত বন্ডিংটা এত ভালো ছিল, এটা না দেখলে বিশ্বাস করা যে ছেলের সঙ্গে বাবা যেভাবে কথাবার্তা বলতেছে, এটা শান্ত, আমার খুব কম দেখার সৌভাগ্য হয়েছে আর কি। এই সুন্দর একটা পরিবার ছিল, সবাইকে মরতে হবে, আমিও একদিন হয়তো থাকবো না, তখন দেখা যাবে যে এই যে আজকে জিনাত রেহানা গতকালকে মারা গেছে, আমরা আসছি, মেনকাপা আসছি, কিন্তু আমি সবসময় একটা ব্যাপার চিন্তা করি যে আস্তে আস্তে আমাদের অনেক শিল্পী মারা গেছেন, আরও মানে অনেক আমাদের যারা ঘনিষ্ঠ শিল্পী, পুরুষ শিল্পী, মেয়ে শিল্পী, কোনো শিল্পী এখন আস্তে আস্তে সবাই মারা যাচ্ছেন। আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস খুব ফিল করি যে যখন আমি মারা যাবো তখন আলোচনার জন্য কী আসবে, এটা আমার খুব অবাক লাগে। রাত্রে আমি সারা রাত্রে ঘুমাতে পারি, যে আমাদের যা অবস্থা হচ্ছে, প্রত্যেকেই মারা যাচ্ছে। সেই জন্য বলবো যে আল্লাহর কাছে দোয়া করি সবাই আমরা সুস্থ থাকতে পারি, সুন্দর জীবনযাপন করতে পারি, এটা আল্লাহ পাকের কাছে চাওয়া ছাড়া আর কোনো গতি নেই। এবং আবার একটু কামরুন্নেসা আপার কাছে শুনি, এই যে সময় নিষ্ঠার কথা বলছিলেন, সব কিছুই শুনছিলাম, তেমন কোনো বিশেষ স্মৃতি কি মনে পড়ে জিনাত রেহানা আপার সাথে, যে এখন মনে পড়ছে বা সারা জীবন মনের মধ্যে গেঁথে থাকবে? এটা তো সবসময় বলি আমি, যে বললাম সময়ের কথা, এই যে আমার বিচারকের যখন উনি আসলেন, ওই ঠিক কেউ আসেনি, আপা চলে আসছে, মানে এটা সাংঘাতিক আমাকে নাড়া দেয়। আর এই যে বলছিলেন যে আমরা টেলিভিশনে বা সব অফিস সরকারি কর্মকর্তাদের গাড়ি, ব্যক্তিগত গাড়ি থাকে, সেটা পারিবারিকভাবে ব্যবহার করা হয়, কিন্তু এখানে জিনাত রেহানা কখনোই কোনো দিন টেলিভিশন, মানে এই যে ওনার ভাই ছিলেন এত উপরে, কোনোদিন কখনোই নেন নাই। আর কামাল ভাই
এত নিবেদিত ছিলেন টেলিভিশনে যে সবার আগে আসতেন, সবার পরে যেতেন। আমরা যাবার আগে উনি আসতেন, একদম রাত শেষে সমস্ত কাজ করে একটা ফাইল উনি পেন্ডিং রাখতেন না। এত ফাইল জমে, তো প্রপোজাল, অফিসিয়াল অর্ডার, অনেক কিছু উনি কোনো দিন পেন্ডিং রাখতেন না। এই যে সারাটা দিন সকাল থেকে রাত পর্যন্ত বাইরে, এটা তো জিনাত আপা যদি সহযোগিতা না করতেন, উনি কি ঠান্ডা মাথায় কাজগুলো করতে পারতেন? এই যে পরিবারের প্রতি বা জিনাত আপা যে তার হাজবেন্ডের প্রতি এত লয়াল ছিলেন, তার কারণটাই হচ্ছে যে একটা মানে পারিবারিক বন্ধনটা ওনাদের অনেক শক্ত ছিল। বাচ্চাদেরও ভালোবাসতেন, কিন্তু ওই কখনোই কামাল ভাই ওনার পরিবারকে টেলিভিশনে ওইভাবে কখনোই সুযোগ, আমাদেরও বলতেন যে আত্মীয় স্বজন কম আনবা, একটু বোঝাতেন আমাদের আর কি, যে আত্মীয় স্বজন বেশি আনবা না। তো এটা বোঝায় যে উনি কতটা নিষ্ঠাবান ছিলেন, এবং এটাকে জিনাত আপা খুব সাপোর্ট করতেন ওনাকে। একটা মানুষ যদি সকাল থেকে রাত পর্যন্ত শুধু মানে চাকরি, তো উনি নিজেও চাকরি করতেন, তাহলে সংসারটা কে সামাল দিতেন? ওই জিনাত আপা অফিস থেকে এসেই সামাল দিতেন। কিন্তু জিনাত আপার কোনোদিন কোনো কমপ্লেন ছিল না, কখনোই করতো। খালি বলতো কি, আসলে মেনকা এই লোকটা তো কাজ পাগল, এই লোকটাকে তো আমি বাঁধতে পারবো না, আমি আটকাতে পারবো না। ঠিক আছে, কাজ করুক, কাজের ফাঁকে যে উনি আমাদের সময় দেন, এতে আমরা ধন্য, ওই সময়টা আমরা ধরে রাখি। তো এখন হয়তো আপা চলেই গেলেন, হয়তো দেখা হবে কামাল ভাইয়ের সঙ্গে আবার 4 হাত 4 চোখ দেখা হবে, মিলন হবে। আল্লাহ যেন ওনাদেরকে ওই পারে দুজনকে যেন একত্রিত করে, এই যে এইদিকে এইখানে যখন ছিলেন দুইজন অনেক ব্যস্ত, দুই দিকে ব্যস্ত সময় কাটিয়েছেন, তো ওখানে তার কাজ না অফুরন্ত সময় থাকবে। আল্লাহ যেন এই অফুরন্ত সময়টা যেন ওনারা সুন্দরভাবে একসঙ্গে থাকতে পারেন। আজকের দিন আপার জন্য, কামাল ভাই, আমাদের সকলের সেটার প্রার্থনা। আবারও একটু খুরশিদ আলমের কাছে শুনি, একজন শিল্পী জিনাত রেহানা এবং একজন ব্যক্তি জিনাত রেহানার কাছ থেকে আসলে তরুণ প্রজন্মের কি শেখার আছে বলে আপনার মনে হয়? একটু আগে মেনকাপা যেটা বলেন যে সবার আগে আসতেন, জিনাত রেহানার যে গুণটি দেখেছেন, যেরকম শিক্ষার সপ্তাহে এখানে উনি বিচারক হতেন, আমারও যাওয়ার সৌভাগ্য হয়েছিল, এবং শেরশাদি খান বলে একজন সুরকার আছে, আমরা 3 জন যেতাম। দেখা যায় জিনাত আপার সবচেয়ে আগে আসছে, এবং সে নিখুঁতভাবে প্রত্যেকটা কাজে, মানে কাজের গান যখন করতেন সেখানেও সিনসিয়ারলি অনেস্টলি করতেন, এবং বিচার কার্য যখন করতেন সেখানেও উনি কোথাও ফাঁকি দিতেন না। কাজের প্রতি তার সাংঘাতিক আন্তরিকতা ছিল, এবং যতক্ষণ পর্যন্ত গান শেষ না হচ্ছে, প্রত্যেকের গান শোনার পরে সেইটার নাম্বার যোগ করে, তারপর আবার 3 জনের নাম্বার যোগ দিয়ে ভাগ করে, তারপরে ফার্স্ট সেকেন্ড থার্ড করা। মানে সকালে যেতেন, হয়তো 6টা 7টা হয়ে যেত, এদিকে মেয়ে আসবে কিংবা ছেলে আসবে, ওই চিন্তা ছিল, কিন্তু কাজের প্রতি তার কোনোদিন সে গাফলতি করেনি। কাজে কিংবা গানে যে কোনো কাজই করতে দেওয়া হচ্ছে, কোনোদিন গাফলতি করেনি। এটা জিনাত রেহানা আপার সাংঘাতিক, আমি বলবো যে একটা গুণ, এবং এইটা আমি বিশ্বাস করি যে এই নতুন প্রজন্ম এটা গ্রহণ করবে। এবং কামরুন্নেসা আপাকে আসলে বিশেষ কোনো স্মৃতির কথা জিজ্ঞেস করছিলাম। আপনি যেহেতু আসলে গান করেছেন বা অনেক সময় দেখা হয়েছে, আপনার কি তেমন বিশেষ কোনো মুহূর্তের কথা মনে পড়ে যেটি সারা জীবন মনে থাকবে? ওই বললাম বেতারে আমার যেরকম ওনার মার লেখা গান আমি কিছু গেয়েছি, চঞ্চল দুনয়নে বলো নাকি খুঁজছো, চম্পানা করবিনা পলাশের গুচ্ছ, এটি আমার জীবনে 1967-এ প্রথম ওনার মার গান আমি গেছিলাম এটা। আর তোমার দুহাত ছুঁয়ে শপথ দিলাম এটা। তারপরে অনেক গান, ঝলক দেয়া কাকন পরে, তারপর জন্মদিনে বলতিলাম শুভ তোমার জয়ন্তী, পড়েছো মঞ্জির চরণে, এগুলি অনেক গান গেয়েছি জিমনাসে জামালে। তো উনি খালি বলতেন, ভাই আপনি এত সুন্দর গান, এতে আমাদেরকে যিনি করেছিলেন এগুলি সুরকাররা আমাদেরকে খুরশিদ আলম বানিয়েছে, আমাকে খুরশিদ আলম বানিয়েছে, জিনাত রেহানাকে জিনাত রেহানা বানিয়েছে, সৈয়দ আব্দুল আজিজ সাহেবকে সৈয়দ আব্দুল আজিজ সাহেব, গীতিকার, সুরকার এবং যারা যন্ত্রশিল্পী ছিলেন, তাদের প্রচেষ্টায় আজকে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমার এককভাবে না, আল্লাহ পাক সবাইকে দেয়, কিন্তু সেটা আরও লোকের সহায়তা নিতে। যেরকম আমি বাংলা বলতে আমার অসুবিধা হতো, অজিত কুমার বলে একজন জগন্নাথ কলেজের বাংলা হেড অফ দি ডিপার্টমেন্ট ছিলেন, উনি রবীন্দ্রসঙ্গীত আমি প্রথম দিকে গাইতাম, 62 দিয়ে গাইতাম। তো উনি শুনে বললো, বাবা তোমার সব ভালো, উচ্চারণটা তোমার ভালো না। আমি বললাম, আমি উর্দু মিডিয়ামে পড়ি তো এই জন্য স্যার উচ্চারণ। তো উনি শেখাতেন, এই শিখতে শিখতে আমরা এই জায়গায় আসছি। তো জিনাত আপার একটা ইয়ে ছিল যে সবার ভালোকে ভালো বলতো, খারাপকে খারাপ বলতো, এটা একটা সাংঘাতিক একটা গুণ ছিল, যারটা ভালো সামনাসামনি বলে দিত, ভাই আপনার এই জিনিসটা এইভাবে করলে ভালো হতো। ডাইরেক্ট বলতো না যে খারাপ হয়েছে, কিন্তু বললে এইভাবে বললে ভালো হতো। বেতারে যখন আমরা গান করতাম, তো বেতারে আমাদেরকে অনেক
আমি বলবো আমার এই শিল্পী হওয়ার পিছনে বেতের অনেক অবদান আছে। এবং গান তো আসলে একটা দলীয় কাজ, সকল আগে যেটা হতো আমি সেটা বলা উচিত যে আমরা তখন পয়লা বৈশাখে গান হতো, একটা গীতি নকশা হতো, সেখানে কবিতা আবৃত্তি হতো, ফাঁকে ফাঁকে গান হতো। সেই গানগুলি কোনোটা সলো ছিল, কোনোটা ডুয়েট ছিল, কোনোটা কোরাস ছিল। এই যে আমি কোরাস গাবো কেন, আমি একটা ভিআইপি আর্টিস্ট কিংবা আমি একটা জনপ্রিয় শিল্পী, আমি কেন গাবো, এই জিনিসটা ছিল না তখন। মানে আমি বলছি যে 60 থেকে 80-90 পর্যন্ত যে আমি কোরাস গান গাবো না, আমাকে কেন দেওয়া হলো কোরাস, এই মানসিকতা শিল্পীদের ছিল, শিল্পীদের মধ্যে একটা ভালো গান করার জন্য। সেটা আমার মনে আছে যখন ইলেকশন হতো তখন আমরা গান করতাম। দেশ 69-এ আমরা কিছু গান করেছিলাম, 70-তে ইলেকশনের আগে কিছু গান করেছিলাম। লতিফ চাচা কোনোদিন উনি একটা গান করেছিলেন যে মানে আইয়ুব খানকে যেন ভোট না দেয়, ঠিক আছে। সেই গানটা ছিল ভোটটাকে বেচে কিনে 2-4 টাকায়, নাম কেউ লিখিও না বোকার খাতায়। সবাইকে বলতেছে তোমরা ভোট টাকা পয়সা দিয়ে ভোট বিক্রি করো না, যে যাকে মন চায় তাকে ভোট দাও। এরকমভাবে আমরা গান করেছিলাম। সেটা আবার লতিফ চাচা একদিন হঠাৎ কমার্শিয়াল একটা আধুনিক গান পড়লো, উনি তো কোনোদিন আধুনিক গান লেখেন, বাবা খুশির তোকে ওই গানটা আবার হলো ভ্রমর কাজল নয় কুন্তল দাম, অতি সাধারণ মেয়ে কি যেন কি নাম। এইভাবে আসলে হয় কি তখন লোকগুলি ভালো কাজের লোক ছিল, যন্ত্রশিল্পীরা আমাদেরকে অনেক আদর করে করে বলতো বাবা তুমি একটু বেশি ফাস্ট হয়ে যাচ্ছে, এটা আরও একটু স্লো করো, তোমার উচ্চারণটা একটু ভুল হচ্ছে, যে কারেকশন করে দেওয়ার লোকগুলি এখন আমি ব্যক্তিগতভাবে ফিল করি যে ওনাদের পাই না জন্য আমার অসুবিধা। একদমই তাই। এবং সকলে মিলে যখন একটা কাজ করা হয় তখনই সেই কাজটি 10 জনে মিলে যদি আমরা একটা কাজ করি নিশ্চয়ই ভালো হবে। এবং খুরশিদ আলম, কামরুন্নেসা হাসান, আপনাদের দুজনকেই ধন্যবাদ আজ আমাদের সাথে এই স্মৃতিচারণের মঞ্চে সময় দেওয়ার জন্য। আমরা জিনাত রেহানাকে মনে রাখবো তার কাজের মাধ্যমে। প্রিয় দর্শক, শিল্পীরা আসলে তাদের কাজ দিয়ে বেঁচে থাকেন। এবং আমাদের আজকের তারকা কথনের আয়োজনে জিনাত রেহানা হয়তো নেই, কিন্তু তার ভালোবাসা, তার কাজ সবসময় আমাদের সাথে থাকবে। আমরা তাকে মনে রাখবো এবং সেই মনে রাখার ক্ষুদ্র এক প্রয়াস আমাদের আজকের তারকা কথন। বিদায় নিচ্ছি এখান থেকে এবং আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।